সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র সৈয়দ এহসান হুদা। বাম দিকে আছেন চিকিৎসক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ডক্টর সাব্বির শরীফ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। অর্থাৎ শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণকে বানাবেন দাবার গুটি। ইচ্ছে মতো চাল দিয়ে রাজা বধ করবেন অন্য রাজাকে, প্রাণ যাবে প্রজার। এভাবেই চলবে দিন গড়িয়ে বছর, কিংবা বছর পেরিয়ে যুগ অথবা শতাব্দী। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তারই প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা। রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী এই অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 6 অক্টোবর 2025। গত 1.5 দশকে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 গভীর রাতে র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত 3। 2011 সরকারের ভুল বার্তায় আস্থাহীন শেয়ার বাজার। 2012 রামুর ঘটনায় সরকার জড়িত। 2013 রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগ আগ্রহ কমছে। 2015 ফেসবুকে এমপিকে কটূক্তি, 7 জনের বিরুদ্ধে মামলা। 2016 কুষ্টিয়ায় অস্ত্র ও মাদক সহ 2 যুবলীগ নেতা গ্রেপ্তার। 2017 থেমে নেই ইয়াবা চোরাচালান। 2018 ছাত্রলীগের নেতা হওয়ায় সাফল্যের টাকার মালা। 2019 মধ্যরাতে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা পুলিশের। 2021 উপজেলা ছাত্রলীগের সদস্য 4র্থ শ্রেণীর ছাত্র। 2022 11 বছর 3 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি। সংবাদ শিরোনামগুলো দেখলাম, এবার শুনব অতিথিদের মুখ থেকে আলোচনা বিশ্লেষণ। শুরুতেই যাচ্ছে এহসান হুদা, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। 2009 সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম গভীর রাতে র্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত 3। এই যে বন্দুকযুদ্ধ, এই টার্মটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একজন রাজনীতিক হিসেবে? বন্দুকযুদ্ধ, এটি কি কার সাথে কার যুদ্ধ? কোন পক্ষ হেরে যায়, কোন পক্ষ জিতে যায়? সবসময় আমরা দেখেছি যে যারা সিভিলিয়ান তারা মারা পড়ে, তাদের কাছ থেকে নানান জিনিস উদ্ধার হয়, কিন্তু আমরা ওই সময় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে ওইভাবে সিরিয়াস ক্যাজুয়ালিটি হতে দেখিনি। একটা স্ক্রিপ্টেড নাটক বেসিক্যালি বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ার। আর সূচনাটাই করেছিল সেই 1975 সালের জানুয়ারি মাসে, যে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যাকে আমরা বেসিক্যালি, আমি তাকে একটি রাজনৈতিক সংগঠন বলতেই নারাজ, তারা একটি সন্ত্রাসী সংগঠন। আপনারা দেখেছিলেন যে 75 সালে সিরাজ শিকদারকে কিভাবে সেই একই কায়দা, আপনি যেটা বললেন যে বন্দুকযুদ্ধে তাকে নিরস্ত্র সিরাজ শিকদারকে হত্যা করে দাম্ভিকতার সহিত শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল কোথায় সেই সিরাজ শিকদার। এরই ধারাবাহিকতায় দেখেন 2009 সাল বললেন শেখ হাসিনা ক্ষমতায় এসেই কিন্তু সেই পিতার সেই দেখানো পথেই উনি শুরু করলেন, এবং দ্যাট ওয়াজ জাস্ট আ বিগিনিং। এর আগেও কিন্তু দেখেন আইনে কি এ ধরনের কোনো ব্যাখ্যা আছে? রাষ্ট্র কখনো নাগরিকের বুকে এভাবে বন্দুক ধরতে পারে কিনা? দেখেন, এটাকে তো সবসময় বলা হচ্ছে, একজন রাজনীতিকও অবশ্যই এটা তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডগুলোর আমরা
সবসময় বলে এসেছি যে এই মানুষের যে অধিকার, আইনি অধিকার, সে যত বড়ই সন্ত্রাসী হোক না কেন, খুনি হোক না কেন, তার যে অধিকারটা আছে সেখান থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সমর্থনের সুযোগ দিচ্ছেন না। আপনারা দেখেছেন কি নির্মমভাবে তারা, আপনি বলেছেন 2009 সালে 18 সালে আপনি কক্সবাজারের যে ইকরামের ঘটনাটা হৃদয় বিদারক, মানব সভ্যতাকে কাঁদিয়েছে। এত নির্মমতা আমরা দেখেছি এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। মেজর সিনহার একটি হত্যাকাণ্ড আছে প্রায় একই কাছাকাছি। 15 থেকে 21 এই 7 বছরে প্রথম আলোর কাছে যে রিপোর্ট আছে সেখানে 1293 জনকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে এবং সেটা এসবির রিপোর্ট। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল এই সংখ্যাটা ক্রমশ অনেক বড় হয়ে যাচ্ছে, তাদেরকে মাদকাসক্ত, মাদক কারবারি ওইটা করা যাচ্ছে না, সেটার তালিকা থেকে বাদ দেওয়া হলো। তারপরেও 2093 জনকে তারা এই 7 বছরে হত্যা করেছে বিচার বহির্ভূতভাবে, ক্রসফায়ারের নামে নাটক সাজিয়ে। আসলে এসিআর ভালো হবে বা পদোন্নতির প্রতিযোগিতায় এটি বিবেচনা করা হতো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের। এর বাইরে আপনি ইট ওয়াজ আ মানি মেকিং স্কিম অলসো, সেটাও আপনাকে বিবেচনায় রাখতে হবে। নারায়ণগঞ্জে যেটা হলো র্যাবের 7 খুন, সেখানে অনেক বড় লেনদেনের ব্যাপারটি ছিল এবং টাকার বিনিময়ে এই যে করাপ্ট হয়ে গেছিল পুরো প্রশাসন, রাষ্ট্রযন্ত্র আমরা কেন বলি যে ধ্বংস হয়ে গেছিল, এটাকে মেরামত করা দরকার। প্রত্যেকটা মানুষ অর্গানকে করাপ্ট করে দেওয়া হয়েছিল, যে কোনোভাবেই হোক না কেন এইটা করা হয়েছিল খুব পরিকল্পিতভাবে এবং যার ফলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো হয়েছে। আপনি প্রথম আলোর যে রিপোর্ট আছে সেখানে 1926 জনের কথা বলা হয়েছে। 1926 জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। দৈনিক বণিক বার্তার আরেকটি রিপোর্ট আছে যেটা অধিকারের, সেখানে কিন্তু 2622 জনের কথা বলা হয়েছে যে মারা হয়েছে, তথ্য প্রমাণ সহকারী বলা হয়েছে। এই মানুষগুলো কি তার ক্ষমতার জন্য থ্রেট ছিল না? সাধারণ মানুষকেও তো আমরা হত্যা করতে দেখেছি। আমরা দেখেছি যে ঝালকাঠির লিমনের পায়ে গুলি করে তাকে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছিল। লিমন কি আসলে থ্রেট ছিল শেখ হাসিনার ক্ষমতার জন্য? বা লিমন তো কোনো রাজনৈতিক দলের আজও পর্যন্ত কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। প্রত্যেকটি রাজনৈতিক দলের তো একটি ন্যারেটিভ থাকে, একটি ফিলসফি থাকে। আওয়ামী লীগের কি কোনো ন্যারেটিভ বা কোনো ফিলসফি ছিল না? তারা এইভাবে ভয়ের সংস্কৃতি কায়েম করে রাষ্ট্র ক্ষমতা, আপনি যখন তাকে রাজনৈতিক দল হিসেবে আমরা যখন গণ্য করব না, তার ন্যারেটিভ থাকার প্রশ্নই আসে না। তাদের কাছে একটি জিনিস ছিল ক্ষমতাটাকে আঁকড়ে রাখা। কিন্তু বলা হয় যে সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশের। তার ইতিহাসটা যদি আমরা দেখি, তাদের যে প্রতিষ্ঠাতা সভাপতি তাকে কিন্তু মেরে বের করে দেওয়া হয়েছিল। মৌলানা ভাসানী কিন্তু সেখানে থাকতে পারেননি। হ্যাঁ, লাঠিয়াল হিসেবে যেই লোকটি কাজ করতেন শেখ মুজিবুর রহমান, তিনিই কিন্তু সেই ক্ষমতা জোরেই কিন্তু দলের দায়িত্ব নিলেন, চর দখলের মতো দলটি দখল করলেন, তাই না? সেই কাজটা উনি করেছেন। এবং এই যে লিমনের ব্যাপার বা আপনি যে কথাগুলো বলছেন, দুর্বলের ভয় কিন্তু সংখ্যাকে, এবং তারা জনপ্রিয়তাটাকে ভয় পায়। শাসক যত অজনপ্রিয় হয় ততই তারা নির্মম, ভয়ানক এবং নিপীড়ক হয়। এই ভয়টাই তাদের মূল চালিকা শক্তি। আওয়ামী লীগ তেমনই একটি রাজনৈতিক দল ছিল। গণতন্ত্রের একেবারে প্রাণ যদি বলা হয় সেটি হচ্ছে রাজনীতি। তো সেই গণতন্ত্রের মোড়কে রাজনীতির নামে যেটি করেছে আমরা তাকে ফ্যাসিবাদ বলি। আসলে কি ফ্যাসিবাদ ছিল না অন্য কিছু? ফ্যাসিবাদ বা আমরা দেখেছি যে ফ্যাসিস্টরা কিন্তু তার স্বজাতির প্রতি যথেষ্ট দরদ ছিল। জাতিকে প্রতিষ্ঠিত করবার জন্য, দেশকে শক্তিশালী করবার জন্য তারা সবাই চেষ্টা করেছেন ফ্যাসিস্টরা। কিন্তু শেখ হাসিনাকে দেখেছি দেশটাকে দুর্বল করা, জাতিকে ভঙ্গুর করে দেয়া, জাতিকে আলাদা আলাদা বিচ্ছিন্ন করে ফেলা, সমাজকে ভেঙে ফেলা। তাহলে এটিকে আমরা যে ফ্যাসিবাদ বলছেন আপনারা যারা রাজনীতিকরা বা বিভিন্ন মহল ফ্যাসিস্ট বলছেন, আসলে কি ফ্যাসিস্ট বলা যায়? ইটস এ টোটাল অটোক্র্যাটিক একটা রেজিম ছিল, একেবারেই একনায়ক শাসিত, একজন। আমরা দেখেছি যে ওনার বিকল্প খুঁজে পাননি কেউ। না, সেটাই। আর ফ্যাসিস্টের কথাটা যেটা বলেছেন না, ফ্যাসিস্ট আমরা দেখেছি, হিটলার ওয়াজ আ ফ্যাসিস্ট, মুসোলিনি বা ফুজিমোরো, বাট দে ওয়ার ন্যাশনালিস্ট, ট্রু ন্যাশনালিস্ট। স্বজাতির প্রতি তাদের জাতিগত যেই কথাটা বললেন সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। দে ওয়ার সাচ এ ন্যাশনালিস্ট পলিটিশিয়ানস। বাট শেখ হাসিনা ছিল ক্ষমতার লিপ্সু একজন নারী, যার এই দেশের প্রতি একটা বিদ্বেষ ছিল, সেটা বারবার তার কথায় আপনারা প্রায় বক্তৃতা বিবৃতিতে বলতেন, লেন্দুব দর্জির সাথে তাকে তুলনা করতেন।
লেন্দুব দর্জির সাথে তার কোন কোন জায়গায় না, আমি সাদৃশ্য খুব পান? একটা ওইভাবে তাকে একেবারেই তুলনা করতে মানে পারি না। অনেক রাজনীতিক এটা করেন। করে কারণটা কি, উনি দেশটা বিক্রি করে দিয়েছিলেন লেন্দুব দর্জি, শেখ হাসিনাও সেটা করতে যাচ্ছিলেন, সেই উদাহরণটা দিতে চাচ্ছেন। ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং আওয়ামী লীগের নেতাদের শেখ হাসিনার সাথে বিভিন্ন কথোপকথন ফাঁস হতে দেখছি। তিনি দেশে ফিরবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরে একটা ক্যাওটিক সিচুয়েশন করবেন, বা যে যাতে নির্বিঘ্নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হতে পারে। এটি কি আসলে দিবাস্বপ্ন বলবেন আপনারা, না মানে একেবারে কঠিন কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন? আমি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখতে চাই। এটাকে দিবাস্বপ্ন বলার কোনো অবকাশই নেই। অনেকে কিন্তু বলছেন শেখ হাসিনা দিবাস্বপ্ন দেখছেন। অনেকে বলছেন এটাকে সেইভাবে বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যেই পরিমাণ টাকা তারা এই দেশ থেকে নিয়ে গেছে, যেই পরিমাণ সমর্থক বা তাদের যারা তাদের এই উচ্ছিষ্টভোগী যারা ছিল, সুবিধাগুলো নিয়েছে, তারা সকলেই কিন্তু বেশিরভাগ দেশেই আছে। সো ভারতে কতজন গিয়েছে বা বিদেশের অন্য দেশে কতজন গিয়েছে? 5,000, 10,000, 10,000, 1 লাখ লোক, বাট দে স্টিল হ্যাভ লট অফ পিপল। এখন সেটা দেখছেন, এবং আপনি দেখেন কয়েকদিন আগে একটি খবর পেয়েছে 2,00,000 কোটি টাকার জাল নোট ছাপিয়ে অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার একটি পায়তারা হচ্ছে। আমাদের এই আনসিকিউর যে বর্ডারগুলো আছে সেটা দিয়ে ইজিলি ঢুকে যেতে পারে, এবং ভারতের ভূমিকা তো সবসময় প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্যই তো তারা এতগুলো কাজ করছে। সেইখানে তাকে অবৈধভাবে আশ্রয় দিয়েছেন, এবং কলকাতা আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। কোনো খুনিকে এইভাবে আশ্রয় দিতে পারে প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু যদি হয় সে? রিফিউজি হিসেবেও তারা নেই, তারা একেবারেই বিনা পাসপোর্ট বা পাসপোর্ট থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেখানে থাকছেন। আওয়ামী লীগের কলকাতাতে 2টি অফিসের পর্যন্ত খবর পাওয়া গেছে, সেটা রাজারহাটে এবং একটা বারাসাতে। সো সেগুলো সব নাকের ডগায় দিয়ে করছে না, তাদের সম্মতিতেই করছে। আমরা শুনেছি যে ওই কুমিল্লার মেয়র, তার মেয়ে গ্রেফতার হয়েছিলেন, এমপি এবং মেয়র মেয়ে গ্রেফতার হয়েছিলেন, 2 ঘন্টার মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। সো এই কাজগুলো সরকারি পৃষ্ঠপোষকতাই হচ্ছে। ভারত সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং তারা যেই ভুলগুলো করেছে, ঐতিহাসিক ভুল, শুধুমাত্র একটি দলের সাথেই সম্পর্ক রাখতে চেয়েছিল, বাংলাদেশের জনগণের সাথে যে সম্পর্ক সেটা তারা কখনোই রাখতে চায়নি। একজন সাংবাদিক কাজল, যিনি ভারতে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে বাংলাদেশের সীমান্তে ফেলে রাখা হয়েছে, এবং তার বিরুদ্ধে যে মামলাটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে নিজের দেশে অবৈধ অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে। এই মামলাটি আসলে কিভাবে মানে দেখেন আইনজ্ঞ হিসেবে? দেখেন, এগুলো তো হাস্যকর মামলা। নিজের দেশে অবৈধ অনুপ্রবেশকারী হতে পারে? একজন মানুষ অনুপ্রবেশকারী হয়ে গেল, তাই না? এই কাজগুলো করতে যে অনেকগুলো ভুলও করেছেন, তারা সবকিছু গুছিয়ে ওভাবে করতে পারেননি, এবং যার ফলে এটা আপনার প্রশ্নের উদ্বেগ হয়েছে। তারা ডিজিটাল নিরাপত্তা আইন করেছে, যেটা মানে প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ ছিল। সাংবাদিকের কথাই উঠালেন, মোস্তাকের মৃত্যু দেখেছি আমরা কারাগারে। সো এইভাবে তো তারা অসংখ্য অন্যায় করেছেন, আইনকে তাদের মতো করে পরিচালিত করে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ডিজিটাল। আমি এখনো বলি যার শিকার আপনি নিজেও। অ্যাবসলিউটলি। আমরা যারা রাজনীতি করেছি তাদের সকলের নামে মিনিমাম কতগুলো মামলা আছে আপনারা জানেন। আপনি তো বেশ কয়েকবার আটক হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। কোন অপরাধে গ্রেফতার করা হয়েছিল, সেই অপরাধ কি আজও খুঁজে পেয়েছেন? তাদের ভিন্ন মতের প্রতি মানে আওয়াজটা তুলেছিলাম, তাই না? তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, এটাই আমার অপরাধ। সাব্বির শরীফ, তার কাছ থেকে একটু শুনি যে ভয়কে জয় করবার জন্য তারা জীবনকে বাজি রেখেছিল কিভাবে। সাব্বির, হুদা ভাই বললেন, একটি দুর্দান্ত কথা বলেছেন যে ভয়ের সংস্কৃতি, ভয় দেখানো, মানুষের কণ্ঠরোধ করা। জুলাই 2024-এ আপনি একজন ছাত্র নেতা হিসেবে রাজপথে ছিলেন, আমার পাশে এহসান ভাই ছিলেন জেলখানায়। হ্যাঁ, তিনি আজও খুঁজে পাননি তার অপরাধগুলো কি। তা আপনারা এই যে ওনার ভয়, এই ভয়কে জয় করার চিন্তাটা বা চেষ্টা কেমন ছিল? ওই সময় আন্দোলন, কিন্তু ওই সময় ভিতরে কিছু ছাত্রলীগের কিছু নেতাকর্মী এর ভিতরে অ্যাড হয়ে তারা গোপন ইনফরমেশন করে ফাঁস করে কিন্তু আন্দোলনটা ওই সময় একদম স্তব্ধ করে দিয়েছিল। তো ওই সময় কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, বাট আমরাও চিন্তা করছিলাম হয়তো আন্দোলনটা আগের মতোই, এরকম 18 সালের মতো হয়তো একটা সময় কি স্টপ হয়ে যাবে। 16 জুলাইতে যখন আমাদের 6 জন, আমরা সংবাদে বলছে যে 6 জন অফিসিয়ালি নিহত ওই দিন, কিন্তু আমার চোখে ওই দিন আমি 3 জন ডেড বডি দেখছি। তো এটা কি দেখেছেন চিকিৎসক হিসেবে? চিকিৎসক হিসেবে দেখেছি।
3 জন ডেড বডি দেখছি। সো আমি সারা বাংলাদেশে এটা বিশ্বাস করি না। ডেড বডিগুলো দেখলেন, এই বডিগুলোর চেহারা কেমন ছিল? তারা কিভাবে মারা গেল? 3 জনের ভিতর 2জনে ছিল হেডশট, ডিরেক্ট হেডশট মাথায়, একদম মাথায় গুলো। বডিতে কোথাও কোনো একটা টুকাও দেওয়া হয় নাই, কোথাও একটা গুলি প্লেট কোনো কিছু আঘাত নাই, কোনো একটা মারের আঘাত নাই, একদম ডিরেক্ট হেড। যখন দেখলাম যে একই দিনে এইভাবে মানে যে 3জন আসছে, তারপর তো আমার কাছে 2জন সিভিলিয়ান বা সিভিল পিপলই লাগছে, তারা কোনো রাজনৈতিক কর্মী বা কোনো স্টুডেন্টও না। হ্যাঁ, তো তখনই আমার মনে হচ্ছে যে এই আন্দোলনটা বেগবান হবে, এই আন্দোলনকে এবং সামাজিক পর্যায়ে চলে যাবে। এবং আমি মানে এর আগে যখন এই আন্দোলনে যখন দেখলাম যে ছোট বয়সের যারা স্টুডেন্ট, যারা 9-10-এ পড়ে, তারাও রাস্তায় নেমে আসছে। এবং এর ভিতর শুধু ছেলে স্টুডেন্ট না, মেয়ে স্টুডেন্টরা, তারাও একদম সাহসিকতার সাথে তারা রাস্তায় নামছে। তো যখন তাদের ভিতর আমি দেখলাম তাদের চোখে মুখে কোনো ভয় নেই, তারা কোনো কিছু ভয় পায় না। আমার একটা ছেলের মধ্যে এখনো মনে আছে, ভয় পেতে হয় বা ভয় পাওয়ার যে একটা চিন্তা, সেই চিন্তারও বয়স তাদের হয় নাই, কিন্তু সে বয়সটাও হয় নাই। এবং তাদের সামনে তাদের সহপাঠীরা তাদের উপর অ্যাটাক করতেছে, তারা ইনজুর হইতেছে, তারপর তাদের ভিতরে কোনো ভয় বা কোনো কিছু নাই। এবং আমার মনে আছে একটা ছেলেকে আমি একই দিনে 3বার ট্রিটমেন্ট দিছি, এবং 3বার উঠেই সে ট্রিটমেন্ট থেকে উঠে বারবার বলছে যে আমাকে তাড়াতাড়ি ছাড়েন, আমি আবার রাজপথে যাব। তো এই সাহসিকতা কিন্তু তার এই কথা কিন্তু আরো 10জন তার স্টুডেন্ট, তার সহপাঠী বন্ধুরা শুনছে, এবং তাদের কিন্তু এই কথাটা অনেক বড় একটা তখন হাতিয়ার হয়ে হিসেবে, ভয়কে জয় করার মূল মন্ত্রই ছিল এটাই। তো তখন এবং সবার একটা কমনই দেখতাম যে তাদের মানে ভিতরে যে এনার্জিটা, এটা বুস্ট আপ করা হতো। তারা সবাই কিন্তু মাথায় তখন আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা কিন্তু সবাই মাথায় তখন বাঁধতো। তো এই সব কিছুই ছিল যে তাদের এইটা দেখে কিন্তু পরবর্তীতে মনে করেন যে বাকি যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এবং সাধারণ মানুষ, তারা কিন্তু রাস্তায় নেমে আসছে, কারণ এই ছেলে মেয়েগুলো তাদেরই সন্তান। সো তাদের উপরে এইভাবে নির্বিচারে গুলি, হত্যা মামলা, এগুলা তারা তখন মানে এইভাবে নিতে পারে না, তারা সহ্য করে নাই, এবং তারা রাস্তায় নেমে আসছে। 2011 সালে আমরা একটি খবর দেখলাম, সরকারের ভুল বার্তায় আস্থাহীন শেয়ার বাজার। আমরা দেখেছি যে আওয়ামী লীগের পুরো সময়টা জুড়েই শেয়ার বাজারে এক ধরনের অস্থিরতা। আমরা দেখেছি যে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করতেও দেখেছি বিনিয়োগকারীদেরকে, এবং আমরা দেখেছি যে কিছু মানুষ নির্দিষ্ট একটি চক্র ফুলে ফেপে উঠেছে। এটি আপনি যদিও চিকিৎসক, অর্থনীতির মানুষ না, একেবারে কমন সেন্সে বা জেনারেল সেন্সে আপনাকে ওই সময় নিউজে আমরাও দেখছি ছাদ থেকে পড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ যখন অফিস থেকে পড়ে আত্মহত্যা করাটা। এই শেয়ার বাজারে যে অস্থিরতা বা লুটতরাজ যেটাই বলেন, এটা কিন্তু সবসময় বিগত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে হয়েছে। 1996 সালে হয়েছে, এবং 2009, 10, 11 সালেও কিন্তু এটা। 1996 সালে যখন প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে যে লুটতরাজটা হলো, যে কারসাজি হলো, তখনও কিন্তু আওয়ামী লীগের একজন যে দরবেশ, উনি কিন্তু এটাতে জড়িত ছিল। ওই সময় কিন্তু 60 জনের নাম উল্লেখ হয়েছিল, এবং 60 জনের নামে কিন্তু প্রধান পরিকল্পনাকারী ছিল কিন্তু এই যে আমরা যাকে দরবেশ বাবা নামে চিনি, সালমানের রহমান, ওনার নামটা কিন্তু সবার আগে আসছিল। সবথেকে মজার ব্যাপার, 8 সালের নির্বাচনের পরে 9 সালে উনি আবার আমাদের দেখলাম যে বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল, যে আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা, তারই দেখলাম যে বেসরকারি যে শিল্প বিষয়ক উপদেষ্টা মন্ত্রী লেভেলেতে উনি তাকে অধিষ্ঠিত করলো। এবং সে বেক্সিম কোম্পানি দিয়ে যে 96 সালে যে লুটতরাজটা করছে, একই পর্যায়ে একইভাবে 9-10 সালে সে সেম ওয়েতে এই লুটতরাজটা করছে শেয়ার বাজারে। অনেকগুলো কাগজে কোম্পানিও আছে ওনার, হ্যাঁ, কাগজে, যেগুলোর বাস্তবতা নাই। এটাই যে সাধারণ যারা বিনিয়োগকারী এবং যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তাদেরকে লোভ লালসা দেখানো হয়েছে যে এত বিনিয়োগ করলে এত পার্সেন্ট ইন্টারেস্ট তারা পাবে, এত বেশি ইন্টারেস্ট তাদেরকে দেওয়া হবে, এত অল্প সময় অতি লোভে অত বেশি লভ্যাংশ দেওয়া হবে। তো এই লোভগুলো দেখে, যেমন 9 সালে এটার পার্সেন্টেজ, এটা কি লোভ বলবেন? বিনিয়োগকারীরা তো লাভের আশায় বিনিয়োগ করবেই, এটিকে লোভ বলবেন কেন? এটি তো এক ধরনের ব্যবসা, তাই না? আপনি কি বলেন, এটিকে লোভ? সাধারণ জনগণকে তো অপরাধীর জায়গায় নেওয়া যাবে না, কারণ বিনিয়োগ করলে যদি লাভ হয় সেখানে বিনিয়োগ করবে না কেন? এটা একটি ব্যবসা। তো এটি প্রতারণা বলা, কিন্তু এটাই ছিল এই জিনিসটাই ছিল যে ওই সরকারের একটা প্রতারণা, যেখানে ফাঁদ। কারণ এটা দেখেন 9 সালে এটার পার্সেন্টেজ ছিল কিন্তু 62%, 10 সালে সেটা চলে গেল একবারে 83%, এবং 11 সালে সেটা হঠাৎ করে জানুয়ারি 10% নেমে আসলো। মানে এটি সরকারি প্রযোজনা, এত সরকারি প্রযোজনা। এহসান হুদা ভাইয়ের কাছ থেকে শুনে আসি, সরকার জনগণকে ধরবার জন্য বা জনগণের অর্থ কেড়ে নেবার জন্য, লুটে নেবার জন্য ফাঁদ পাতে, এই জায়গাটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
সাব্বিরের আলোচনায় ফাঁদ শব্দটি উঠে আসলো যে জনগণকে লোভের মানে ব্যবসার মুখ দেখে লোভ দেখিয়ে এক ধরনের ফাঁদ সৃষ্টি করলো শেয়ার বাজারকে। এটা একটা সিন্ডিকেট, নট দ্য হোল গভর্নমেন্ট প্রবলি, ওভাবে বলাটা আমি বলতে চাচ্ছি না। মানে গভর্নমেন্টেরই নিয়ন্ত্রিত একটি syndicate। অবশ্যই সরকার নিয়ন্ত্রিত একটি সিন্ডিকেট, যেটা 96 সালে আওয়ামী লীগ 27 বছর পর ক্ষমতায় এসে আপনারা দেখেছেন কিভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছিল, যেটা হলো পরবর্তীতে 9 সালে একই থিং এবং একই ব্যক্তি সালমান এফ রহমান এবং ওনার সাথে আরো কয়েকজন সিন্ডিকেট মাফিয়া, মানে অলিগার্ক। যেই অলিগার্কস, যে কথাটা আমরা বলি, আপনি বলেছেন যে মাফিয়া, সো লোটাস কামাল অ্যান্ড দ্য গ্যাংস, দে ওয়ার অল ইনভলভড। সাইনবোর্ড আছে, কোনো প্রতিষ্ঠানই নেই সেইখানে তারা সেটাকে একেবারে আপনার এত চড়া মূল্য দেখিয়ে, আপনি বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন যে লোভ না, আমি বিনিয়োগ করি আমি লাভের প্রত্যাশায়, আমি একটি ভালো ব্যবসায়ী তাই করবে এটাই, এবং আই সি দ্য গ্রাফ কোন কোম্পানিটা ভালো করছে, সেইখানে যখন ম্যানিপুলেশন হবে, সেইখানে যখন এই কাজগুলো হবে, একটি ফাঁদ পাতা হবে জনগণকে ওই কোম্পানিতে বিনিয়োগ করার জন্য, জেড ক্যাটাগরির কোম্পানিগুলো এত ভালো করছে এবং তাদের AGM and এভরিথিং লভ্যাংশ প্রথমে দেখিয়ে তাদেরকে কিছুটা আপনার করা হলো, সেই জায়গা থেকে তাদেরকে একেবারে নিঃস্ব করে দেওয়া হচ্ছে এবং এই যে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয়েছে আমরা দেখেছি যে মারাঠি বা ওই যাদেরকে নিয়ে এসছে এখানে। সো ইট ওয়াজ আ প্রি প্ল্যান্ড আপনার সিন্ডিকেট, যারা দেশের মানুষের জনগণের টাকাটাকে পাচার করে বিদেশে নিয়ে গেছে এবং সেটার সাথেও কিন্তু পার্শ্ববর্তী দেশের লোকজন ইনভলভড আছে। সো একেবারে খুব সুপরিকল্পিতভাবে একটা ব্লু প্রিন্ট বাস্তবায়নের জন্যই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় এই কাজগুলো করা হয়েছে। সুযোগটি যে এবার জনগণ আপনাদেরকে দেয়, তাহলে কি জনগণ আবারও তার কথা অনুযায়ী লোভ, আমি ব্যাখ্যা করি ফাঁদ, এরকম কোনো ফাঁদে পড়বে না তো? আমি আশা করি পড়বেন না, তারপরেও কথা থেকে যায়। শিক্ষা নিয়েছেন ওই সাব্বিরদের আন্দোলন, সাব্বিরদের রক্ত দেখে আপনারা কি মিনিমাম বদলেছেন? আমিও সেই আন্দোলনের একজন অংশীদার ছিলাম। ছিলাম। অবশ্যই আপনি তো সিনিয়র মানে অভিভাবক, রাজনীতির অভিভাবকের জায়গা থেকে, কিন্তু তারা তো একেবারে শিশু শিক্ষার্থীদের সাথে লড়েছে, তারা একেবারে মাঠের মানে ক্লাসরুম থেকে বেরিয়েছে, তারাই আমাদের অনুপ্রেরণা ছিল। কিন্তু আপনারা কি একটু মানে লেসন নিতে পেরেছেন? আমার মনে হয় তারপরেও দুঃখজনকভাবে বলতে হয় অনেক সময় যে আমরা ইতিহাসের সবচেয়ে বড় হলো যে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না বা ইতিহাসকে আমরা স্বীকার করি না। হ্যাঁ, তো সেই জায়গাটা থেকে তারপর আমি বলবো যে চেঞ্জেস দেখতে পাচ্ছি। আমি আশাবাদী একজন মানুষ, কিন্তু আপনার অ্যাসোসিয়েটস কলিগস তারা কি বদলাচ্ছে? আমি খুব দৃঢ়ভাবেই বলছি। এটা নেতা যখন আপনার কঠোর হয়ে যান, নেতা যখন মিন করেন, আই মিন দ্যাট, তখন এটা হইতে অবশ্যম্ভাবী। নেতাদের আপনারা যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, শীর্ষ নেতৃত্ব, আপনাদের বক্তব্য কি আপনাদের কর্মীরা বোঝেন না, না রিসিভ করার মানসিকতা সেই পুরনো ফ্যাসিজমের যে রিজিম, হাসিনা রিজিমের মানসিকতা অনেকের মধ্যে রয়ে গেছে? এটার পার্সেন্টেজ হয়তো বা বেশ কম। আপনি যেভাবে ঢালাও করে বলার, আমি ঢালাও বলছি না, ঢালাও করে হচ্ছে, আপনি যেটা বলছেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল বিএনপি এবং এইখানে অনেক কিছু কিন্তু প্রোপাগান্ডা হচ্ছে। সত্যি করে বলতে, তাহলে এই প্রোপাগান্ডাগুলো ডিবাঙ্ক করতে পারছেন না? ডিবাঙ্ক করার জন্য আমরা বারবার বলছি রেডি হতে দেরি হচ্ছে বা তারা প্রস্তুত ছিল না, হয়তো বা সেই জায়গাতে আমরা ব্যর্থ হচ্ছি। মানে এই ধরনের কনস্পিরেসি হতে পারে, এটি আপনাদের চিন্তায় ছিল না? নট নেসেসারিলি, কারণ আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি 15 বছর আপনার বাড়িটি দখল করে ফেলেছে, সেখানে আপনি থাকতে পারেননি, সেই বাড়িটা আপনি দখল নিয়েছেন, সেটাও প্রোপাগান্ডা হিসেবে ফেরত নিয়েছেন, উদ্ধার করেছেন। হ্যাঁ, সেইখানেও আপনাকে বলা হচ্ছে, শব্দ প্রয়োগে আপনারা অনেক সময় ভুল করেন। বাট হ্যাঁ, দখলই তো হবে, কারণ আমার বাড়িতে তো আমি আমার জায়গাটা আবার দখলে নিয়েছি, আমার সেটাও হতে পারে। কিন্তু সেটা একেবারে যে উদ্ধার করেছি না, উদ্ধার করেছি বললে হয়তো বা অনেকের বুঝতে সুবিধা হবে, বাট আমি আমার দখলটা ফেরত পেয়েছি। সেই কাজটা যখন আমি করতে গিয়েছি, সেইটাও কিন্তু অন্যভাবে প্রোপাগান্ডা করা হয়েছে যে আমি অন্য কারো সম্পত্তি আত্মসাৎ করছি, সেটা আমি দখল করে ফেলেছি। এই জায়গাগুলো আপনারা ডিবাঙ্ক করতে পারছেন না? এই জায়গাগুলো কিছুটা দুর্বলতা দেখা যাচ্ছে এই জায়গাটিতে, এটি কি স্বীকার করেন? একটি সংগঠন বা যারা বিগত গুপ্ত সংগঠন হিসেবে ছিল, তারা শাড়ির আঁচলে থেকে রাজনীতিটা করেছে। কেউ আমরা দেখেছি অনেকে ওই
15 বছর শেখ হাসিনার কিভাবে গুণগান গেয়েছেন পীর সাহেবরা, তারা এখন অনেক কথা বলছেন। এবং আরেকটি সংগঠন যেটা বললাম, তাদের যেই ইভেন গত নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হলো, তাদের সহ অবস্থান ছিল, তারা ওই ছাত্রলীগের ব্যানারে রাজনীতি করেছে, এখন তারা খোলস পাল্টিয়ে তারা অন্য দলের রাজনীতি করছে। তাদের কৌশল বলছে, কৌশল এইটাকে অপকৌশলকে আপনি কৌশল বলবেন? আপনার আদর্শ একটা আদর্শিক জায়গা থেকে আপনি আমাকে পেটাচ্ছেন, হেলমেট পরে নামছেন, তারপরেও সেটাকে যদি কৌশল বলা হয়, সেটা তারা বলতেই পারেন। তাহলে সেটা কি রাজনীতি বলবেন না? অপরাজনীতি, অ্যাবসলিউটলি অপরাজনীতি, এটাতে কোনো দ্বিধা নেই। অপরাজনীতি করেছেন তারা। আপনার কাছ থেকে শুনবো, সাব্বিরের কাছ থেকে একটু শুনে আসি। তরুণ শক্তি সাব্বির, রাজনীতি এবং অপরাজনীতি দুটো শব্দ এহসান ভাইয়ের মুখ থেকে বেরিয়ে আসলো। সেই অপরাজনীতি থেকে কি আমরা পরিবর্তন হয়েছে? আপনি দেখছেন কিছু? আপনি কি আশাবাদী যে রাজনীতির ঐক্য শব্দটি বলতে আপনি আসলে কি বোঝেন? গণতন্ত্রে রাজনীতির ঐক্য কোন জায়গায় হতে পারে? রাজনীতির ঐক্য আমাদের সবারই উচিত একটা জায়গায় হওয়া, সেটা হলো যে এই যে সন্ত্রাসী সংগঠন, যে আওয়ামী লীগ, যে ফ্যাসিস্ট সরকার এবং খুনি হাসিনা, এই বিষয়ে আমাদের সবার একই কথা যে এদের রাজনীতি করা, এদের অবশ্যই সেটা পরবর্তীতে সেটা বিচার বিভাগে বা তার সিদ্ধান্ত নিবে যে তা আদৌ এই সন্ত্রাসী সংগঠনের যে তারা যেভাবে রাজনীতি করছে বা তারা যেভাবে খুন করছে, যে ফ্যাসিজম তারা তৈরি করছে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার এবং এই এক জায়গাতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, এটাই আমরা আশা করি। আদৌ কি ঐক্যবদ্ধ থাকার সুযোগ আছে? অনেক বিষয় হয়েছে, এই বিষয় তো আমরা সবসময় ঐক্যবদ্ধ। এই বিষয়ে আমি যতবার দেখছি যে জাতীয় ঐক্য কমিশন যেটা আছে, সবাই এই একটা বিষয় তারা সবাই ঐক্যবদ্ধ। এক টেবিলে চা খেতে বসছেন তারা সবাই, কিন্তু রাজনীতিতে বা বাংলাদেশ প্রশ্নে তারা অনেক এক হতে পারছেন। এটা তো এক হতে পারছে, যে আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার এবং এক। 30 সেকেন্ড আপনি যদি কিছু বলতে চান। রাজনৈতিক ঐক্যর ব্যাপারটাতেই যদি বলি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, সুশাসন এবং মানুষের অধিকারের ব্যাপারে যেই জায়গাটায় আমরা আসি, মিলিত হই, সেটাকেই রাজনৈতিক ঐক্য বলবো। এবং সাব্বিরের কথার প্রেক্ষিতে একটা উত্তর দিতেই হচ্ছে, আমি কিন্তু এখন আর ওই ঐক্যটা দেখছি না। ক্ষমতার মোহে এতই আমরা মহান্বিত হয়ে গেছি, সেই যে শেখ হাসিনা বিরোধী যে ঐক্যটা ছিল, সেটা তো ফাটল ধরছে। সেই জায়গায় আমাদের সকলকে ঐক্যটা ধরে রাখতে হবে, না হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা পেরেছি ঐক্যবদ্ধ হতে। আই এম কনফিউজড, আমি সেটাই বললাম। না হলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ আবারও অস্থিতিশীল হবে, ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম হবে। দেশের স্বার্থে হলো আমি সকলকে উদাত্ত আহ্বান করব, আসুন এই বিষয়টিতে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ থাকি, ফ্যাসিস্টকে চিরতরে না বলি। জি, ধন্যবাদ ধন্যবাদ সাব্বির আহমেদ। আমরাও প্রত্যাশা করি অন্তত এই একটি জায়গায় সকল রাজনৈতিক দল, সবগুলো পথ মত এক জায়গায় একাকার হোক, সে প্রত্যাশা আমরাও করি। প্রিয় দর্শক, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।